আমার সকালটা শুরু হয়েছিল কিন্তু আজ ঠিক এভাবে। তাই ভাবলাম আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করা যাক। তো সকলকে ভেরি গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে পড়েছি কেন বলো তো? আজ কিন্তু নীল ষষ্ঠী পুজো আছে। এটা কিন্তু নীল ষষ্ঠী পুজোর ব্লগ। তাই সকাল সকাল উঠেই দেখো বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। আর কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। আর সকালবেলা উঠেই আমার স্কিন কেয়ারের মধ্যে একটা পড়ে এই সানস্ক্রিনটা ইউজ করে নেওয়া। কারণ সানস্ক্রিন এখন প্রত্যেক মানুষই ইউজ করা উচিত, কারণ বাইরে রোদের তাপটা কিন্তু আজকাল ঘরের মধ্যেও ঢুকছে। আর আমি এখন রান্নাঘরে ঢুকবো, তার জন্য কিন্তু আমি সান প্রোটেক্টারটা ইউজ করে নিলাম। যাই হোক, তারপরে দেখো ঠোঁটে আমার লিপ বাম না দিলে আমার জন্য সকালটাই শুরু হয় না। মানে আমি স্কিনের সাথে সাথে আমি ঠোঁটটাও আমার যদি মানে প্লাম্পি হয়ে না থাকে না, আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো নিজেকে ফ্রেশ করে তারপরে চলে এলাম কিন্তু পাপানের যে জামা কাপড়গুলো জমেছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে। একদিকে কাচা হবে আর একদিকে কিন্তু আমি রান্না বান্না করব। কাচা হয়ে গেলে টাইম মতো ওয়াশিং মেশিনটা সাউন্ড দেবে, তখনই আমি জামা কাপড়গুলো নিয়ে বাইরে রোদে শুকাতে দিয়ে দেবো। যাই হোক, ওদিকে তো জামা কাপড় কাচাও হচ্ছে। আর পাপানের পাপা কিন্তু এখনও ওঠেনি। তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। সংসারের সবচেয়ে বড় কাজ এটা, আর খুব দায়িত্বের একটা কাজ। যাই হোক, আজকে কিন্তু আমাদের উপোস থাকতে হয়। তোমরাও কারা কারা নীলষষ্ঠী পুজো করেছো, আর নীলষষ্ঠীতে তোমাদের কী কী নিয়ম সেটাও কিন্তু অবশ্যই জানিও। অনেকের নীল ষষ্ঠীটা থাকে না, আবার অনেকের থাকে, অনেক রকম নিয়ম থাকে। সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আমাদের যেই নিয়মগুলো অবশ্যই পুরো ভ্লগটা দেখলে সম্পূর্ণটা জানতে পারবে। যাই হোক, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করে নিচ্ছি। আজকে আমাদের আগের দিন নিরামিষ ছিল, আজকে কিন্তু নিরামিষ নয়, কারণ ব্লগটা অনেক দিন হয়ে গেছে, তাই একটু মনে করে বলতে হচ্ছে। কিন্তু কমপ্লিট হয়ে গেলেই তারপরে কিন্তু যাব গঙ্গায়। যাই হোক, এদিকে দেখো আর একটা কি কাণ্ড ঘটেছে। কাল রাতে তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় এনাকে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে এসেছেন নতুন অতিথি। কাঠবিড়ালিটা একটু অসুস্থ, একটা পা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি বাদ হয়ে গেছে হয়তো। তো তার জন্য রাতের দিকে পেয়েছে বলে আর গাছে উঠতে পারেনি, তাই বাড়ি নিয়ে এসছে। আর এনাকে পেয়ে দেখো, মানে রাত্রেবেলা কিন্তু কাঠবিড়ালিটা ভীষণ অসুস্থ ছিল, কিন্তু সকালে দেখলাম খুব ফ্রেশ, ঘুম দিয়ে উঠে কিন্তু খুব চটপট করছিল। তো নতুন অতিথিকে পেয়ে পাপান আর পঙ্কু মিলে তো দেখতেই পাচ্ছ কত মজার ছলে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে তো পাপান ওইদিকে উঠে গেছিলো, তারপরে চলে এলাম রুমটাকে একটু ফ্রেশ করব বলে। আর আজকে কিন্তু সব কাজই একটু তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ গঙ্গায় গেলে অনেকটা সময় লাগে। আর কি বলো তো, লক্ষ্মীরই না সকাল সকাল এসে কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। আর ও তো আজকে নীল পুজো করবে, তার জন্য সকালে এসেছিলো। যেহেতু ওর পাপা ঘুমোচ্ছিল, তার জন্য অগত্যা কিছু করার নেই। রুমে যদি একবার ঢুকে যদি পাখাটা বন্ধ করে ঝাড় দেওয়ার সময় পান কিন্তু উঠে যাবে, এমনি রাতে ঘুমোয় না। তার জন্য আমি আর ব্যতিব্যস্ত করি না, আমি বললাম তুমি যাও, আমি রুমটা ক্লিন করে নেবো। তো দেখো ওরা উঠে যাওয়ার পর আমি আমার বেড পরিষ্কার করে ঘরের জিনিসপত্র সব পরিষ্কার করে নিয়ে, দেখতেই পেলে ঘরটাকে ঝাড় দিয়ে ক্লিন করে এবার কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমরা গঙ্গায় যাবো। আমার রান্না বান্না করে সব কাজ কমপ্লিট, পাপানকেও রেডি করা কমপ্লিট। স্নান টান করে পাপানকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। এখন আমরা গঙ্গায় যাব। আমার সাথে যাচ্ছে মা, মিষ্টু রয়েছে যেহেতু ও যাবে, আর তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে যাবে, তারপরে বাড়ি এসে অফিস যাবে ও। তো চলো, আর কথা না বাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু পাপানের একটু পেটটা খারাপ করেছে বলে একটু দেরি হয়ে গেল। যাই, ঠাকুরের কাছে প্রে করলে ঠাকুর ঠিকই শুনবে। তো যাই হোক, চলো এখন গঙ্গায় যাওয়া যাক, বেরোনো যাক, তারপর আবার দেখা হচ্ছে। এদিকে দেখো পাপান সোনাকে স্নান টান করিয়ে কিন্তু গঙ্গায় নিয়ে যাচ্ছি, কারণ গঙ্গায় গেলে অনেকটা সময় নষ্ট হবে। তো বাড়ি এসে সব কিছু করাতে গেলে দেরি হয়ে যাবে। পাপানকে কিন্তু একটা নতুন ড্রেস পরিয়েছি। যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদাভাই গাড়ি বার করে নিয়েছে, এবার একে একে গাড়িতে উঠে পড়ছি। প্রথমে পাপান আর মিষ্টু উঠে পড়েছে, আর দুজনে বলছে একসাথে বসবে। আর ও আমাদের সাথে কিন্তু মাও যাবে, মা ঘর থেকে আসছে। তার আগে দেখো আমি উঠে পড়লাম, সামনে বসে পড়লাম, আর মা কিন্তু পাপানকে নিয়ে আর মিষ্টুকে নিয়ে পিছনে বসবে। তো চলো যাওয়া যাক গঙ্গায়।
দেখো আমরা কিন্তু গঙ্গার কাছাকাছি চলেও এসেছি। এসে তোমাদের দাদাভাই গাড়িটা পার্ক করে নিচ্ছে, আর ডিকি থেকে আমাদের সব জিনিসপত্র আমরা বার করে নিলাম, কারণ ওখানেই আমরা গঙ্গায় স্নান করব পোশাক ছেড়ে, নতুন বস্ত্র পরে তারপরে কিন্তু এই গঙ্গার শিব মন্দিরেই পুজো দিয়ে আসবো। তো দেখো গুটি গুটি পাই কিন্তু আমরা যে আশ্রমের ঘাটে আসি সেই ঘাটে কিন্তু চলেও এসেছি। আর চলো অবশ্যই ঘাটের ভেতরে লোকজন, ভেতরের পরিবেশ অবশ্যই সব শেয়ার করব। তো এখানে জুতো খুলে দেখো পাপান আর ওর পাপাকে রেখে কিন্তু আমরা এবার একটু আলাদা হয়ে যাব। ওরা মন্দিরে আমাদের জন্য অপেক্ষা করবে, আর আমরা কিন্তু গঙ্গায় যাব এখন স্নান করতে, গঙ্গার মন্দিরে পুজো করব, তারপরে পোশাক বদল করে কিন্তু এই ভেতরের মন্দিরে পুজো দিতে আসবো, নীলের ঘরে বাতি দিতে আসবো। তো দেখো এই পাশের রাস্তা দিয়ে আমরা চলে গেলাম গঙ্গার দিকে, আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের পাপান কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেল। ওখানে পাখা চলে, খুব ঠান্ডা মন্দিরটা, বেশ মানে মনোরম পরিবেশ। ওখানে বসে থাকলে মানে পাপানের কষ্ট হবে না, যেহেতু তোমরা দেখতেই পেলে পাপানের আজকে শরীরটা খুব একটা ভালো না, পেটটা একটু প্রবলেম করেছে। আর দেখো কি সুন্দর গঙ্গার ঘাটটা। আর আমরা যখন এসেছি না প্রতিবার না ভাটা পাই, কিন্তু এবার না একদম জোয়ারের জল, মানে একদম সামনে, দেখে মনে হচ্ছিল কতক্ষণে নামবো জলে। আর গঙ্গা বা নদী বা তুমি যাই বলো সমুদ্রে, আমার জলে কিন্তু দেখলেই ভীষণ লোভ হয়, জলে স্নান করতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে তো মা আর মিষ্টু মিলে গেল স্নান করতে, এখানে আমি ওয়েট করছি। তারপরে কিন্তু ওদের স্নান করিয়ে নিয়ে এবার মাকে বললাম যে তুমি ওপরে গিয়ে রেডি হও, আমি একটু স্নান করে আসি। এবার মিষ্টু তো কোনো বায়না করছি, উঠতেই চাইছে না, মানে ও আরও স্নান করবে, বাচ্চা মানুষ যা হয় আর কি। আমাদেরই মনে হয় আমরা আরও বেশি স্নান করি, একটু বেশিক্ষণ স্নান করি, কিন্তু বেশিক্ষণ স্নান করতে পারিনি, কারণ পাপান আর ওর পাপা আমাদের জন্য ওয়েট করছে মন্দিরে। আর পাপানের শরীরটাও খুব একটা ভালো না, তোমাদেরকে তো বললামই। তো আমরা কিন্তু তাই চলে এসেছি, মানে আমি নেমে পড়েছি গঙ্গায় স্নান করতে। আর মিষ্টু এদিকে দেখো মা অনেকগুলো জলের বোতল নিয়ে এসছে, গঙ্গায় আসলেই জলের বোতল গঙ্গার জলে নিয়ে যায়। তো তোমরাও কারা কারা গঙ্গায় আসলে অনেক করে জলের ড্রাম নিয়ে আসো, যে জল ভরে নিয়ে রাখো 1 বছরের জন্য। আমরা কিন্তু 1 বছরের জন্য এই জলটা তুলে রাখলাম, কোনো পুজো আশ্রা সব কিছুতে ব্যবহার হবে। আর এই দেখো আমি কিন্তু ডুব দিতে শুরু করে দিয়েছি, আর আমার গঙ্গার জলে স্নান করতে ভীষণ ভালো লাগে, একটু ভয় লাগে না। মানে তোমাদের দাদাভাই যেমন জলটাকে ভয় পায়, আমি কিন্তু একদম ভয় পাই না, আমার ভীষণ মজা লাগে স্নান করতে। যাই হোক স্নান টান করে পোশাক বদল করে নিয়েছি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে কিন্তু দেখো নতুন বস্ত্র পরে চলে এসেছি। আমবারুনি কিছুদিন আগেই গেছে, তো আমবারুনি করতে আসা আলাদাভাবে আর হয় না, তাই এই নীল পুজোর দিন একেবারে এসে কিন্তু আম দিয়ে যাই গঙ্গায়, তারপরে নীল পুজো করি। আর এদিকে দেখো মা কিন্তু আমি পয়লা বৈশাখে যে মানে শাড়িটা দিয়েছিলাম শাশুড়ি মাকে, সেটা কিন্তু পরেছে। তারপরে দেখো এখানে শাশুড়ি মা শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হয়, প্রতি বছরই করি তাও না, ভুলে ভুলে যাই আর কি। তাই দেখো গঙ্গাকে স্মরণ করে এই আম ফলটা গঙ্গায় দিয়ে দিলাম, সাথে 16 আনা। তোমরাও কারা কারা এই আমবারুনি নিয়মটা করে থাকো? এটা অন্য সময় হয়, মানে এই নীল পুজোর আগে আগেই হয়, কিন্তু আমরা নীল পুজোর দিন করি। তোমরাও কারা কারা আমাদের মতো নীল পুজোর দিন করো সেটা কিন্তু জানিও। যাই হোক তারপরে গঙ্গাকে দেখো প্রদীপ মানে মোমবাতি ধূপকাঠি দিয়ে দিলাম, মানে গঙ্গা এক ধরনের পুজো করা হলো, এটা আমবারুনির নিয়মটা পালন করা হলো। এখানে মাকে দেখে দেখেই কিন্তু আমি করছিলাম। আর ওদিকে কিন্তু আমার মাথায় একটা টেনশানও ঘুরছে, কারণ পাপান ওখানে অনেকক্ষণ ওর পাপার সাথে রয়েছে, শরীরটাও ভালো না, সকাল থেকে কিছুই খায়নি বলতে গেলে, একটু মুড়ি গুঁড়ো খেয়েছে জল দিয়ে। তো যাই হোক দেখো এখানে আমি গঙ্গাকে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মানে গঙ্গা পুজো শেষ হলেই কিন্তু ভেতরে যাব। তার আগে চলো এই মন্দিরে যে শিবলিঙ্গগুলো আছে গঙ্গার পাড়ে সেগুলোকে একটু পুজো দিয়ে নিই, তারপরে যাব মন্দিরের ভেতর বড় শিবলিঙ্গগুলোকে পুজো দিতে। তো মন্দিরের সামনে রাখা শিবগুলো দেখো গঙ্গা জল দিয়ে দিচ্ছিলাম, দুধ গঙ্গা জল, আর ঠাকুরকে মনে প্রাণে ডাকছিলাম যেন পাপান সুস্থ হয়ে যায়। মানে আমার পাপানটা না একটু পেটের প্রবলেমে ভোগে, ছোটোবেলা থেকে আমি লক্ষ্য করছি। এমনি কিন্তু ওর কোনো অসুবিধা নেই, কিন্তু পেটটা নিয়েও একটু ভোগেই বেশি। তো ওদিকে শিব মন্দিরটাকে পুজো করা হয়ে গেল, শিবলিঙ্গটাকে, তারপরে কিন্তু এপাশে শিবলিঙ্গটা আসছে। আর এই বছরে একটা দিন পুজো করার কিন্তু আমি ভীষণ রকমভাবে চেষ্টা করি। যখন থেকে পাপান এসেছে আমার কোলে সেই বছর থেকেই কিন্তু আমি শুরু করে দিয়েছি। এই নিয়ে আমার মানে পাপানের এখন 2 ইয়ার্স, কিন্তু পুজো দিচ্ছি আমি 3 বছর। মানে পাপান যে কোনো পুজোই দুর্গা পুজো থেকে 3টে করে পাচ্ছে 2 বছরে।
যাই হোক, পুজো দিচ্ছি। আর তোমরা যারা আমার আগের ভ্লগ দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে। তো চলো, মন্দিরের এই গঙ্গার পাড়ের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো মন্দিরের ভেতর চলে এসেছি। আর এই দেখো, এত কারোর পরে কিন্তু আমাদের পুজো শুরু হবে। এখন দেখো এনারা শিবলিঙ্গে জল ঢালবে, তারপরে পুজো হবে, তারপরে আমাদের হবে। তো যাই হোক, দেখো ওনাদের পুজো হচ্ছে ওদিকে, আর আমরা তার আগে বললো যারা যারা শিবলিঙ্গে জল ঢালবে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, তাই লাইন দিয়ে দিলাম। মানে এখানে মানে প্রচুর লাইন পড়ার, এখানে এত সুন্দর পুজো হয় না যে মানে মনটা শান্তি হয়ে যায়, মানে মনটা খুব ভালো লাগে। অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো করা যায়, আমার খুব ভালো লাগে এই মন্দিরটায় পুজো করতে। আর এই মন্দিরটা খুব সুন্দর, গঙ্গার পাড়টাও খুব সুন্দর। গঙ্গার ঘাটটা না শুধু মেয়েদের ঘাট, আমার এটা একটা এই বৈশিষ্ট্যটা খুব ভালো লাগে যে স্নান করে পোশাক বদল করতে কোনো অসুবিধা হয় না। এই ঘাটটা সম্পূর্ণ মেয়েদের। দেখ এখানে যে শিবলিঙ্গগুলো আছে, আমি সব শিবলিঙ্গগুলো জল ঢেলে মনের মনস্কামনা জানিয়ে দিলাম, যেন প্রতি বছর আমি তোমার কাছে আসতে পারি আর তোমার ঘরে বাতি দিয়ে যেতে পারি। আর এইদিকে একটা কাণ্ড দেখো, ওখানে আমরা শিব মন্দিরে যে শিবলিঙ্গকে স্নান করাচ্ছি জল দিয়ে, আর এখান দিয়ে না চরণামৃত বেরোয়। তো ওখানে দেখো পাপান একটা বালতি পাতা, তো সেখানে দেখো এই যে জলটা বেরোচ্ছে ওটা নিয়ে বদমাইশি করছে। শরীরটা কিন্তু খুব খারাপ, তাও বদমাইশির শেষ নেই। যাই হোক, তারপরে কিন্তু চলে এলাম নীলের ঘরে বাতি দেবো বলে। ওইদিকে তো আমার শিবলিঙ্গকে স্নান করিয়ে পুজো করা হয়ে গেছে, অঞ্জলি বাকি আছে। কিন্তু তার আগে ভাবলাম যত তাড়াতাড়ি করা যায়, কারণ এবছরটা পাপানটার শরীরটা খারাপ, তো আর খুব বায়না করছিল মাম্মা মানে বাড়ি যাবে, ওর হয়তো খিদে পেয়েছে, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগে না কোথাও, ওটাই আর কি। তো দেখো নীলের ঘরে বাতি দিয়ে দিচ্ছিলাম, আর এখানে এত প্রদীপ জ্বলছিল না, ভীষণ তাপ লাগছিল। আর দেখো বাতির প্রদীপের শীষটা পাপানের মাথায় কিন্তু ছুঁয়ে দিলাম। আর মনে প্রাণে ঠাকুরকে ডেকেছি, ঠাকুর কিন্তু সত্যি ওকে সুস্থ করে দিয়েছে, সেই দিন আর কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, অবশেষে দেখো আমরা এখন অঞ্জলি দিতে বসেছি। এই অঞ্জলিটা হয়ে গেলেই ঠাকুরকে প্রণাম করে ঠাকুরমশাইকে দক্ষিণা দিলে কিন্তু আমার আজকে পুজো সম্পূর্ণ হবে। যাই হোক, পাপানকে প্রথমত খুব বায়না করছিল আমার কাছে থাকার জন্য, কারোর কাছে থাকবে না। অ্যাকচুয়ালি সব বাচ্চারাই যখন অসুস্থ হয় না, মায়ের কোল ছাড়া তাদের কোনো কোলই ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো আমি, মা, মিষ্টু আরও বাদবাকি যারা আমাদের সাথে ছিলেন তারা সবাই মিলে পুজো দিয়ে দিচ্ছি। আমরা এত কেউ দিচ্ছি, আগেরবার দেখলে কত কেউ পুজো হচ্ছে, আবারও কিন্তু এক দল পুজো হবে। মানে এই সন্ধ্যে অবধি কিন্তু এই নীল পুজো হবে, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে। দেখো আমাদের পুজো প্রায় শেষ, মানে অঞ্জলি দেওয়া শেষ। তারপরে দেখো তোমার এখানে এত সুন্দর পুজো হয় না, মানে সময় নিয়ে তোমাকে পুজো দেবে এমন না যে ঠাকুরমশাই তাড়াহুড়ো করে, বলে মানে তাড়াহুড়ো করলে বলবে যে বছরে একদিনই আসেন, শান্ত স্নিগ্ধ মনে পুজো দিন। তো পাপান অনেকক্ষণ বসেছিল আমার কোলে, ঠাকুরকে ও অঞ্জলি দিচ্ছিল, কিন্তু অবশেষে আর অনেকক্ষণ হয়ে গেছে, আর থাকতে পারলো না। আর এদিকে দেখো আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, তারপরে হাত জোড় করে যার যার মনস্কামনা চেয়ে নিতে বলছিল, আর লাস্টে যে প্রণামাঞ্জলি হয় সেটা কিন্তু করিয়ে নিচ্ছিল। দেখো আমার মতো কত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় কিন্তু চলে এসেছে নীল পুজো করতে। তো আমি কিন্তু প্রতি বছর এই নীল পুজোটা রক্ষা করার চেষ্টা করি। তোমরাও কারা কারা এই নীল পুজোটা করো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, আগে মা করতো, মাকে দেখতাম, এখন কিন্তু আমিও একজন মা হয়ে গেছি বলে এই পুজোটা করছি। আর এই পুজোটা যখন করি তখন কিন্তু মায়ের কথা ভীষণ মনে পড়ে। যাই হোক, দেখো আমার পুজো তো করা কমপ্লিট, তারপরে শিবলিঙ্গর কাছে সবাই যে ফল দান করে আমিও করেছি ওরম। আমি কিন্তু পাপানের জন্য দুটো ফল নিয়ে এসেছি, শসা আর কলা, আর এখান থেকে একটু ফল নিয়ে আমিও উপোস ভাঙবো বাড়ি গিয়ে। যাই হোক, দেখো পুজো হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাব, কারণ গিয়ে পাপানকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, তার মধ্যে পাপানের শরীরটাও খারাপ। তো দেখো মন্দির থেকে কিন্তু গুটি গুটি পায়ে আমরা এবার গাড়ির দিকে চলে গেলাম। গাড়িতে এক্ষুনি উঠেও পড়বো, তারপরে কিন্তু বাড়ি গেলেই অনেকক্ষণ এসেছি, এখানে আসলে কিন্তু অনেকটা সময় লাগে। তো পাপানের মুখটা দেখলেই বুঝতে পারছো ছোট্ট হয়ে গেছে ছেলেটা আমার, খুবই অসুস্থ হয়েছে, পেটটা খারাপ। দেখো তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, ও আবার বাড়িতে গিয়ে অফিসে যাবে, ও আমাদের কিন্তু অনেক সময় দেয়। যাই হোক, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তারপরে কিন্তু আর দুপুরে তোমাদেরকে সময় দিতে পারিনি ভ্লগে, তো একেবারে সন্ধেবেলায় চলে এলাম। আমার পাপান সোনাও যেমন নতুন ড্রেস পরেছে, গোপু সোনাও কিন্তু নতুন ড্রেস পরেছে, আর সব ঠাকুর কত সুন্দর সেজে উঠেছে দেখো আজকে নীল পুজোর দিনে।
তো সন্ধেবেলাও তো নীলের ঘরে বাতি দিতে হয় মানে শিব পুজো করে, তো তার জন্য দেখো চলে এসেছি। আমি কিন্তু নীলকে, মানে নীল বলতে শিব মহাদেবকে মাথায় জল, দুধ গঙ্গা জল ঢেলে তারপরে কিন্তু পুজো দিয়ে, এখানেও একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে তারপরে কিন্তু উপোস ভাঙবো। যাই হোক দেখো, এখানে পুজো করে নিচ্ছি। আর পুজো যেহেতু আমার হয়ে গেছে, মানে নীলের ঘরে প্রদীপ দেওয়া আর দুধ গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। আর পাপান সোনাও দেখো আমার সাথে রয়েছে। পাপান ঘুম ঠুম থেকে উঠে এসেছে। আর পাপান এই গোপু সোনাটাকে যে কী ভালোবাসে, এই গোপুকে ও মানে ওর কোলে নেবে, দেখো চুলটা খুলে গেছিলো বলে সাজিয়ে দিচ্ছে। মানে ও গোপু দাদাকে ভীষণ ভালোবাসে আমার পাপান সোনা। যাই হোক দেখো, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটাই এখন মাখবো। মেখে আশেপাশে কয়েকজনকে দেবো আর বাড়ির সবাই মিলে এটাকেই প্রসাদ হিসাবে খাবো। তো যাই হোক চলো, আমি সাবু মাখছি। আর আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল মিষ্টু। ও থাকলে সারাক্ষণ আমার সাথে চিপকে থাকে। আর ও কিন্তু আগের বছর, তার আগের বছরে এসেছিল নীল পুজোর দিন। যাই হোক দেখো, এদিকে আমি সব ফলহারের জন্য ফলও কেটে ফেলেছি আর এখানে সাবুও কিন্তু মেখে ফেলেছি। আর আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছে, মানে পাপানের এই বিষয়টা নিয়ে একটু হেডেকে ছিলাম। পাপানের শরীরটা খারাপ, তারপরে হচ্ছে রোদের মধ্যে গঙ্গায় স্নান করে হয়তো মাথা ধরে গেছে। যাই হোক, বাড়ি থেকে না বেরোলে যা হয় আর কি। তারপরে একেবারে রাতে চলে এলাম, রাতের ডিনারে। সন্ধেবেলা সাবু মাখা কিন্তু আমি আর খেতে পারিনি, এতটাই শরীর খারাপ লাগছিল। তারপরে মা রাতে ফোন করে বলল যে একটু ডালিয়া করে নাও, ডালিয়া করে খেয়ে নাও। পুরো সারাদিন না খেয়ে থাকলে কিন্তু অসুবিধা হবে, কারণ যেহেতু পাপান ব্রেস্ট ফিডিংও করে, সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হয়। এখানে দেখো আমি ডালিয়া খাচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। যাই হোক চলো, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো পেজে। ততক্ষণের জন্য ভালো থেকো, ওয়েট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।